ম্যাডাম, আপনি বোঝার চেষ্টা করেন। এখানে গার্ডের কি দোষ? গার্ড তো টহল দিচ্ছিল। ওরা তো পেছনের গেট দিয়ে পালিয়েছে। হয়তো আগেই পালাতো, তবে স্কুলে যাওয়া আসা করে পার্সোনাল গাড়ি দিয়ে। সেই জন্যই স্কুল থেকে পালিয়েছে, যাতে ধরতে না পারেন। আমরা বিষয়টা লক্ষ্য হতে দ্রুত খবর দিয়েছি। রেবেকা বেগম শুনছেন না কোনো কথা। রুবি ছোট, এই বয়সে নানা রকম চিন্তা কাজ করে। মেয়েটা কি করছে কে জানে। রুবির ভবিষ্যৎ চিন্তা করেই রেবেকা বেগমের মাথা খারাপ। দুজন ম্যাডাম সামাল দেওয়ার চেষ্টা করছেন। সিরাত বলল, স্যার, ছেলের ফ্যামিলিতে খবর দেওয়া হয়েছে? জি, এখনই চলে আসবে। আবরাজ আর সিরাত একে অপরের দিকে চাইল। দুজনেই কুল পাচ্ছে না। রুবি নিজ ইচ্ছেতে বের হয়েছে। এখানে ছেলের একা দোষ নেই। ঘটনা ক্রমশ জটিল লাগছে। আবরাজ বলল, রুবির ক্লাসমেটদের সাথে কথা বলতে চাই। আপনারা পুলিশে ইনফর্ম করেছেন তো? পুলিশ? না মানে আসলে বুঝতে পারছেন স্কুলের ইমেজের ব্যাপার। সিরাত তেতে উঠল। মানুষ আপনারা, একটা মেয়ের লাইফ রিস্কে আছে আর আপনারা পড়ে আছেন স্কুলের ইমেজ নিয়ে। ফাইন, আমরাই দেখে নিচ্ছি। সিরাত আর আবরাজ বেরিয়ে এলো। রুবিকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে ওর। রুবির ক্লাসমেটদের সাথে কথা বলে যতটুকু জানা গেল তা হচ্ছে ছেলেটার নাম সুজিত। পড়াশোনায় তেমন ভালো না, তবে রুবির সাথে বেশ ভাব। বেশ কিছুদিন ধরে মেলামেশার পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। সিরাত কাছের থানাতেই খবর পাঠায়। মিনিট 10 মাঝেই এসে পড়ে তারা। স্কুলের বাচ্চারা ভয়ে তটস্থ, বিশেষ করে রুবি আর সুজিতের ঘনিষ্ঠ বন্ধুরা। সুজিত সম্পর্কে বাজে কোনো রেকর্ড নেই। অল্প বয়সী ছেলে, সব মিলিয়ে জটলা বেঁধে যায়। সুজিতের বাবা মা আসেন, ক্লাসি ফ্যামিলি। দুজনেই হেড স্যারকে হুমকি দিলেন, এমনকি বললেন রুবি নামক মেয়েটিকে দেখে নেবে। সত্যি বলতে তাদের আচরণ একদিকে যেমন উগ্র ছিল, অন্যদিকে স্বাভাবিকই ছিল। কোনো বাবা মা নিঃসন্তানের বিরুদ্ধে কথা শুনতে পারেন না। তারা পিছিয়ে হলেও অন্যের দিকে দোষ ঠেকায়। আবরাজ শান্ত আর নীরব কণ্ঠে বলল, ছেলের জন্য নিশ্চয়ই চিন্তিত আপনারা। আমার বোনের জন্য আমরা চিন্তিত। রাগারাগি ঝগড়া করে বিশেষ লাভ হবে না। একটা সমাধান বের করতে হবে, ওদের খুঁজতে হবে। সুজিতের বাবা পূর্ণ নজরে তাকালেন। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে অসাধারণ বলা চলে। কণ্ঠে ভদ্রতা, একটা বিনয়ী ভাব রয়েছে, তবু নিজের প্রভাব জানান দিতে পাত্তা দিলেন না তিনি। অফিসারের সাথে কথা বলতে লাগলেন। সিরাত অনেক সময় যাবৎ ফোনে কথা বলছিল। কথা শেষে আবরাজের কাছে এসে চাপা কণ্ঠে বলল, একটা সমস্যা হয়ে গেছে, দ্রুত বের হতে হবে আমাদের। হসপিটালের করিডোর দিয়ে হন্তদন্ত হয়ে ছুটছে সিরাত ও আবরাজ। দুজনের মুখশ্রীতে এক গম্ভীর ভয়াত্ম ভাব ফুটে উঠেছে। রিসিপশনে বসে থাকা মেয়েটি প্রায় বিচলিত হয়ে বলল, আপনারা সুজিতের গার্ডিয়ান? সিরাত চটপট জবাব দেয়। জি। ওকে কোথায় নেওয়া হয়েছে? আমার সাথে আসুন। সিরাত আর আবরাজ যাচ্ছিল, অমন সময় কলটা এলো। আবরাজ পিছে পড়ে গেল। রুবির কোনো খোঁজ পেয়েছো? শান্ত হও রুশ্মি, পাইনি তবে পেয়ে যাব। এমন পরিস্থিতিতে শান্ত কি করে হব? আমার মাথা কাজ করছে না। মা সবে ফোন করে জানিয়েছে আমায়। আমি এখনো ভার্সিটি থেকে বের হতে পারিনি। হাত পা অবশ হয়ে আসছে। রুবি ছোট্ট মানুষ, স্বভাবের আর জ্ঞান বড় কাঁচা। না জানি কি অবস্থায়। রুশ্মি, কেঁদে লাভ হবে বলতে পারো? তুই বরং চাচির কাছে যাও, আমি দেখছি। কান্না থামায় রুশমি। তুমি কোথায়? তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না আবরাজ। একটু ভেবে নিয়ে বলল, রেল স্টেশনের দিকে যাচ্ছি। আমি বুঝতে পারছি না কি করব। চাচির কাছে যাও, তোমার সাপোর্টটা ভীষণ জরুরি। আইসিইউ রুমে শুয়ে আছে সুজিত, মুখে অক্সিজেন মাস্ক। ছেলেটার গঠন বেশ ভালো, হাতের পেশিগুলো ফোলা, বোঝা যায় নিয়মিত জিম করে। এমন ছেলেটা যখন হসপিটালের বেডে জীবন মরণের লড়াই করে, তখন বলতেই হয় নিঃশ্বাসের ভরসা নেই। আবরাজ প্রবেশ করতেই ব্যথা নিয়ে তাকায় সিরাত। সুজিতের এই অবস্থা ওকে দ্বিধায় ফেলে দেয়। ডক্টরের সাথে কথা বলতে হবে। ওর বাবা মা যখন জানতে পারবে তখন কি হবে, আমি সেটাই ভাবছি। ভাবলে আদৌ কি সমাধান হবে? যা হবার হবে, আগে সুজিতের বেঁচে ওঠা দরকার। তাছাড়া আমরা জানি না রুবি কোথায়, কি অবস্থায়। ভাবতে পারছো কত ধরনের ঘটনা ঘটতে পারে? নিরুত্তর আবরাজ। দুজনে করিডোর দিয়ে হেঁটে চলেছে। আবরাজের মুখের একাংশ বারবার ফুলে ফেঁপে উঠছে। মনে হচ্ছে রাগের চোটে ভস্ম করে দিবে সব। সারাদিন ব্যাপী খোঁজার পর বাড়ি ফিরে আবরাজ। আনিসুল সাহেব ব্যবসায়িক কাজে দেশের বাইরে, টিকিট পাননি বিধায় আসতে পারছেন না আজ। তবুও পরিচিত বড় বড় আইনের লোকদের সাথে যোগাযোগ করে যাচ্ছেন।
মাথায় হাজার চিন্তা। আবরাজের শুষ্ক মুখ থেকে ফের কেঁদে ফেললেন রেবেকা বেগম। মাকে সান্ত্বনা দেবার শক্তি নেই রুশমির। কেঁদে কেটে সে নিজেও চোখ মুখের হাল করেছে বেহাল। আবরাজ বসল পাশে, মাথাটা ব্যথায় ফেটে যাবে যেন। চা করে দিব? না থাক, চাচিকে খাওয়াতে হবে কিছু, না হলে অসুস্থ হয়ে যাবে। বউ এসেছিল, মা চলে যেতে বলেছে, রান্না হয়নি আজ। খাবার এনে দিচ্ছি। ঠিক আছে। সবে এসেছে আবরাজ। একটা ক্লান্তির শ্বাস ফেলে উঠতেই রুশমির ঢাক ভাসে। শোনো, হুম। আমিও আসি। অন্য সময় হলে আবরাজ বারণ করত, তবে আজ নীরব রইল। যাওয়ার পূর্বে মাকে ঘরে পৌঁছে দিল রুশমি। ভদ্রমহিলার শরীরে যেন শক্তি নেই। রুগ্ন চেহারায় হুট করে নেমে আসা জল অনেকটাই বেমানান, অথচ এই জলের ক্লান্তি নেই, নেই কোনো অবকাশ। সুজিতের বাবার নাম সুফিয়ান করিম। ভদ্রলোকের পাওয়ার আছে, নামি দামি সব বিজনেসে শেয়ার থাকাতে লোকজন চিনে ভালো। আবরাজ আর সিরাত বলেছিল সুজিতের ঘটনা যেন এখন না জানানো হয়। যদিও এটা অন্যায়, তবে এই নিয়মেই চলছিল চিকিৎসা। কিন্তু শেষ রক্ষা আর হলো না। ঘটনা 24 ঘটনা পেরানোর পূর্বেই সুফিয়ান করিমের কাছে খবর পৌঁছে গেল। তখন সিরাত আর আবরাজ রুবিকে খোঁজাতে মত্ত। এমন সময় এলো কলটা। সুফিয়ান করিম হসপিটালে এসেছেন, এক প্রকার ভাঙচুর শুরু করে দিয়েছেন। ওনার ভাষ্যমতে এই হসপিটাল অযোগ্য। তাছাড়া ছেলেটা হসপিটালের বেডে শুয়ে। বাবা মাকে না জানানোটা অন্যায় নয়, বরং পাপ। ডাক্তাররা তবু রিকোয়েস্ট করলো। এই অবস্থায় টানাটানি ঠিক নয়, চিকিৎসা চলছে। যদি কোনো প্রকার ত্রুটি লক্ষ্য হয় তখন আরও টেক কেয়ার করা হবে। এসব ছেলে ভোলানো কথাই রাজি নন তিনি। ছেলেকে 1 সেকেন্ডের জন্য রাখবেন না সস্তার এই হসপিটালে। খবরগুলো যা শুনে সিরাত তৎক্ষণাৎ চলে এলো। সুফিয়ান করিমের সামনে আসতেই ক্ষোভটা মেটালেন। তোমার সাহস কি করে হয় আমার ছেলের খবর আমার থেকে লুকানোর? স্যার প্লিজ শান্ত হন। আইসিইউ রুমে আমার ছেলে, আর তুমি বলো শান্ত হতে? আমি বুঝতে পারছি বিষয়টা, তবে দেখেন ঘটনা ছোট নয়। এবার চেটে গেলেন সুফিয়ান করিম। সিরাতের দিকে লাল চোখে তাকিয়ে বলে দেখে নিবে সবাইকে। যতদূর যাওয়ার প্রয়োজন যাবেন তিনি। ক্রমশ জটিল হচ্ছিল পরিস্থিতি। সিরাত বুদ্ধি খাটায়। আপনি কি মনে করেন পুলিশ প্রশাসন আপনার ছেলের পক্ষে যাবে? ভিকটিম কিন্তু এখনো নিরুদ্দেশ। ওই মেয়েটা ভিকটিম? ফালতু মেয়ে। ভিকটিম তো আমার ছেলে। হসপিটালের বেডে মৃত্যুর সাথে লড়াই করছে আমার বাবা। ভেঙে পড়লেন ভদ্রলোক। সিরাত বুঝে সবটা। তিনি একজন বাবা, সেদিক থেকে ওনার আচরণ একচুল পরিমাণ অযাচিত নয়। তবে পরিস্থিতি কি তা জানে না সিরাত। সবটা সামনে না আসা অবধি কিছু করা যাচ্ছে না। পুলিশ দেখতে দেখতে আচমকা চেঁচিয়ে উঠল আবরাজ। স্টপ, ভিডিওটা পজ করেন। ভালোভাবে তাকিয়ে দেখে আবরাজ। রুবিকে চিনতে অসুবিধা হয় না, সাথে সুজিতও রয়েছে। ডিটেলস নিয়ে তৎক্ষণাৎ বাস স্টপ আসে আবরাজ। রাস্তায় সিরাতকে জানানো হয়েছে ঘটনা। সিরাত ওর পরিচিত এক পুলিশ আঙ্কেলকে ফোন করে জানাই সবটা। পুলিশ বাস স্টপে আসে। আবরাজকে সাথে নিয়েই বাস স্টপের এন্ট্রি চেক করে। ঢাকা টু চট্টগ্রামের 2টো টিকিট কাটা হয়েছিল সোমবার সন্ধ্যার। একই সময়ে আরও 48 জন যাত্রী বাসের টিকিট কেটেছে। এন্ট্রি চেক করে জানা যায় 2 জন যাত্রী ঢাকা টু চট্টগ্রাম গিয়েছে। যদি তেমনই হয়ে থাকে তবে সুজিতের আহত দেহ ঢাকায় এলো কি করে? রাতে ফিরেনি আবরাজ। চোখে ঘুম নেই রুশমির। বোনের চিন্তায় নাজেহাল। তার উপর প্রিয় মানুষটি এধার ওধার ঘুরে বেড়াচ্ছে ঠিকানাহীন ব্যস্ত শহরে। রুশমি চাইলেও সঙ্গ দিতে পারছে না। বাসায় মাকে ফেলে রেখে এক চুলো যাওয়া সম্ভব না। রুশমির শুকিয়ে যাওয়া চোখে ফের জল নামে। হাতের তালুতে মুছে কল করে। কোথায় আছো তুমি? সিরাতের সাথে আছি রশ্মি, কিছু প্রয়োজন? না, আসলে মা বলেছিল তোমার কথা ফিরবে না কাল। মনে হচ্ছে পারবো না। জানোই তো সুজিতের বাবা খুব রেগে, অবশ্য ওনার জায়গায় আমি হলেও তাই করতাম। রুবিকে কি পাবো না আমরা? এমন বলতে নেই, নিশ্চয়ই পাবো রুবিকে। ফুপিয়ে ওঠে রুশমি। মেয়েটার স্বভাবে কান্না নামক শব্দটি অস্তিত্বহীন প্রায়। সেই মেয়ে যখন কান্নায় ডুবে যায় তখন বলতে বাকি থাকে না কতখানি যন্ত্রণা যাচ্ছে। আবরাজ সান্ত্বনা দিতে পারল না। সিরাত খাবার নিয়ে এসেছে। আবরাজকে চুপ থাকতে দেখে বলল, কে? রশ্মি। এখনো কাঁদছে রুশমি। নীরব এক গুমট কান্না। সিরাত শ্বাস ফেলল। রাত প্রায় 2টো বাজে।
রুশ্মি, ঘুমাওনি এখনো? ঘুম আসবে কেমন করে? সুস্থ থাকতে হবে রুশ্মি। তুমি এভাবে ভেঙে পড়লে বাকিরা ঠিক থাকবে কি করে? উত্তর করে না রুশ্মি। সিরাত আরও বলে, ঘুমানোর ট্রাই কর, আবরাজকে সকালেই পাঠিয়ে দিব। রুশ্মি কিছুটা অপ্রস্তুত বোধ করে। কল রাখতেই আবরাজ বলে, কি বললে তুমি? বললাম তোমাকে পাঠিয়ে দিব সকালে। মানে তুমি কি একা যাবে চট্টগ্রাম? হুম। কিন্তু সিরাত, শোনো, মনের অসুখ করেছে রুশ্মির, তুমি না গেলে সারবে না। আমি পারবো সবটা সামলে নিতে। চট্টগ্রাম শহরে আছে সিরাত। চেহারায় চিন্তার রেখা, মনে ভয়। পুলিশ খুঁজে যাচ্ছে, তবে কোথাও কোনো সন্ধান নেই। মেয়েটা নিজেই যাবে বলে স্থির করেছিল, আর তারপর শুরু হয় বিভিন্ন হোটেল মোটেল খোঁজা। লাভ হলো না, ফলাফল সেই শূন্য। হতাশাজনকভাবে বসেছিল বেঞ্চে, পাশে বসে সৌমিত্র। চিকন শ্বাসে ভরে উঠেছে চারপাশ। সিরাতের নরম তুলতুলে পা দুটো বালির সাথে খেলা করছে। চোখ সেখানেই, একটা বিতৃষ্ণা চাহনি। সৌমিত্র মন পড়তে পারে এমন নয়, তবে সিরাতের ক্ষেত্রে ভিন্ন। এটা সবকিছু বুঝতে পারে কেমন করে যেন। প্রায় এক যুগ ধরে এমনটাই হয়ে চলেছে। ভেঙে যাচ্ছ তুমি। চোখ মেলে তাকাই সিরাত। সৌমিত্রকে দেখে ঠোঁটের অগ্রভাগ প্রসারিত হয়। আকাশের বুকে রংধনুর মতো এক চিলতে হাসি উঠে, ফের মিলিয়ে যায় মেঘের আড়ালে। সৌমিত্র গত 12টা বছর ধরে সিরাতের পাশে, বন্ধুর মতো আগলে রাখে। অথচ সিরাত জানে ছেলেটা শুধু ওর বন্ধু নয়, বন্ধুর থেকে একাংশই গিয়ে। খাবার খেয়েছো? হুম। এভাবে থাকলে চলবে, অসুস্থ হয়ে যাবে। এসো আমার সাথে। পরে খাবো, তুমি খেয়ে নিও। অপেক্ষা করলে কিন্তু অভুক্ত থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তুমি কি করে জানলে আমি না খেয়ে? এটা তো নতুন নয় সৌমিত্র, আমার সাথে থাকলে কখনোই আগে খাও না, এমনকি কাছে পিঠে না থাকলে ফোন করে জানতে চাও খেয়েছি কিনা। আমি সেসব বুঝি। বিব্রতবোধ করার কথা থাকলেও অপ্রত্যাশিতভাবে সৌমিত্র চুল পরিমাণও বিব্রতবোধ হলো না, বরং নীরব মুখে বসে রইল। সিরাতের এখন খারাপ লাগছে। ছেলেটা কেন এমন করে? রুশ্মি চোখের জল আড়াল করে বলল, মা খুবই ভেঙে পড়েছে। তুমিও নেই, বুয়া থাকলে একটু আরাম লাগে। সেও চলে যায়, আমি আসলে সামলাতে পারছিলাম না, একা অনুভব হচ্ছিল। রুবিকে খুঁজতে এবার ওদার ঘুরতে হচ্ছে। তুমি জানো আমি গত 3 দিন ধরে ঢাকার অলিগলি ঘুরে চলেছি, আর সিরাত চট্টগ্রাম। আমাকে সাথে নিবে প্লিজ? চাচির কাছে থাকা জরুরি। রুশ্মি আবার কেঁদে ফেলল। গত 3 দিনে আবরাজকে কয়েকশোবার বলেছে সঙ্গে নেওয়ার কথা। ছেলেটা প্রতিবারই নানান ছলে বলে কৌশলে নাকচ করেছে। বাচ্চাদের মতো করলে চলবে না রশ্মি, খেয়ে ঘুম দাও। তুমি খাবে না? খাবো। খাবারের প্লেট নিয়ে কেবল নড়াচড়া করে আবরাজ। সেদিকেই চেয়ে আছে রুশ্মি। খাবার নামছে না গলা দিয়ে। ছেলেটার মুখের গম্ভীর ভাব ওকে যন্ত্রণা দেয়। ইচ্ছে করে মিশে যেতে, কাছে টেনে নিয়ে ভরসা দিতে, আমি আছি বলে নির্ভরতা হতে। সেসব কেবল কিশোরী মনের কল্পনা। উঠে গেছে আবরাজ, ভাতের প্লেটের বেশি অংশই রয়ে গেছে। সেসব পরিষ্কার করে উঠে গেল রুশ্মিও। আবরাজ এবার ঘুমের তোড়জোড়ে ব্যস্ত হবে। আবার ভোর হতে না হতেও ছুটে পালাবে। আসবে রাত 10টার পর। এভাবে চলছে গত দিনগুলো। রুশ্মি তো জীবনে এমন অভ্যস্ত নয়, সর্বদা সাদামাটা জীবন পছন্দ। অথচ ওর জীবনটা ক্রমশ জটিল থেকে জটিলে রূপান্তরিত হচ্ছে। চোখ মুখ শক্ত করে রেখেছে আবরাজ। ঘটনাগুলো কেমন গোলকের মতো, যে পথেই যাও ফলশূন্য। দিশাহীনভাবে চলেছে কেবল। সারাটা রাত এপাশ ওপাশ করে গেল। সবে ভোর নেমেছে। আবরাজ ফজরের নামাজ শেষ করে বেরিয়ে পড়ল। হসপিটালের কাছে আসতেই সিরাতকে দেখতে পেল। মেয়েটার ভাঙা চাহনি। রুমির জীবনের নিশ্চয়তা আমরা দিতে পারবো না, তবে সুজিতের জীবনও সাধারণ নয়, সবাই সমান। জানি আমি, এবার সত্যি আমাদের কিছু করার নেই, এর বেশি হলে ছেলেটা মারা যাবে। হতাশার এক পাহাড় এসে ধসিয়ে দিল সব। অবশেষে সিদ্ধান্ত হলো সুজিতকে বাঁচাবে। রুবির ভাগ্যে যা আছে তাই হবে। সুজিতের শ্বাসগুলো ক্রমশ বেড়ে চলছে। হসপিটালের বেডে কাতরাচ্ছে যন্ত্রণায়। চোখের কোণ বেয়ে নেমে যায় নোনা জল। সিরাত চোখ বন্ধ করে ফেলল। খামচে ধরল দেয়াল। অন্য হাত আবরাজের হাতে রেখে বলল, মানুষ নয়, এরা জানোয়ার। স্থির হও সিরাত, আমাকে শক্তি দিয়ে তুমি হারিয়ে যেও না। খারাপ লাগছে আমার, ছেলেটার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাছাড়া ওর জীবন কতটা প্যাচ মাখা।
আর একটু প্রুফ কালেক্ট হলে আমরা সবটা সামনে নিব। সিরাত আর আবরাজ আড়ালেই রইল। সুজিত যন্ত্রণায় পা ধাপাচ্ছে, যান বেরিয়ে আসার জন্য লাফালাফি করছে যেন। ইঞ্জেকশনটা বের করতেই নিজের সর্বশক্তি দিয়ে আঘাতটা করলো আবরাজ। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ল লোকটা। পুলিশও এসে পড়েছে। লোকটা পালানোর চেষ্টা করেও পালাতে পারল না। অবশেষে ধরা পড়ল এক পাপী। বুয়া সব কাজ শেষ করে দিয়েছে, এবার যাওয়ার পালা। রুশমির খুব একা লাগে। রেবেকা বেগম ঘুমে। খাবারে ওষুধ মিশিয়ে দেওয়া হয় রোজ, না হলে যত সময় জেগে থাকে চেঁচামেচি করবে, কান্নায় ডুবে থাকে। আবরাজ সে সকালবেলায় বেরিয়েছে, বেলা শেষে ফিরবে, তবে সামনের একাকিত্বে ভরা সময়টা রুশমিকে কাঁদাবে। আগে এই সময় বই পড়তো, তারপর রুবির জন্য শরবত করতো। খাবার নিয়ে মেয়েটার চয়েসের শেষ ছিল না। রূপচর্চার হরেক প্রসাধনীর ঘরের কোণে, ফুরিয়ে গেলেই বায়না ধরবে, আপু শপিং করব, সাথে যাবে প্লিজ। রুশমি ব্যস্ত সময়গুলোতে নাকচ করতো, আর রুবি তখন নাক ফুলিয়ে বসে থাকতো। দুদিন অবধি কথা বলতো না। সেসব খুব সুন্দর ছিল। আনন্দের স্মৃতিগুলো আমাদের জীবনের কঠিন সময়ে বিস্ময়ে নামে। মনে হয় কেন এত সুন্দর ছিল সেসব। কাজ নেই কোনো, তাই রুশমি চাইল বই পড়তে, পারল না। বারংবার ঘটে যাচ্ছে ঘটনা। এখন সন্ধ্যা, টিভিতে নতুন নিউজ চলবে, সেসবে যদি একটু আগ্রহ আসে। সন্ধ্যার টিভি নিউজটা খুলল রুশমি। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও আর কিছু লাইন দেখেই আটকে উঠল প্রায়। তখনই ফোন করলো আবরাজকে। আবরাজ বলল ঘটনাটা খুলে জানাতে, অথচ মেয়েটা কেবল চেঁচামেচি করছে। ভয়ার্ত কণ্ঠ, যেন এখনই জান বেরিয়ে যাবে। অগত্যা তখনই আসতে হলো আবরাজের। রুশমি ড্রয়িং রুমে জুড়ে পাইচারি করছিল, চিন্তা আর ভয়ে যেন পাগল প্রায়। আবরাজকে দেখেই ছুটে গেল। সুজিতের বাবাকে পুলিশ অ্যারেস্ট করেছে। আমার ভয় হচ্ছে, বুঝতে পারছি না কিছু। রুবি কোথায়, কেমন আছে? ওর ঠিক নেই নিশ্চয়? শান্ত হয়ে শোনো প্লিজ। শান্ত হয়ে কি করে? মা জানে না এসব, মরে যাবে শুনলে। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। এভাবে সবটা ঠিক হবে রুশমি? মাথার হেলমেট খুলতে খুলতে সদর দরজা দিয়ে প্রবেশ করলো সিরাত। রুশমি বুঝলো আবরাজের সাথেই এসেছে। তোমাকে জানতে হবে, বুঝে শুনে সামলাতে হবে সবটা। কি? আগে স্থির হবন, ভেঙে পড়া যাবে না। রুবি কি ঠিক আছে সিরাত? উত্তর আছে তোমার কাছে? রুশমির উদ্বিগ্ন ভরা কণ্ঠটা ঝিম ধরিয়ে দেয়। সিরাত গোপনে শ্বাস ফেলে। আবরাজ পানি এগিয়ে দিল। পানি খাও। তুমি চটপটে আর বুদ্ধিমতী বলেই জানতাম আমি, অথচ এভাবে। যাই হোক, তোমার জীবনের বড় সত্য জানতে চলেছো তুমি। এখন রুশমির ভয় বেড়ে যাচ্ছে। মেয়েটা চাতক পাখির মতো তাকিয়ে। সিরাত পাশে বসলো, আগলে নিল দু হাতে। নিউজে কি কি আছে শুনেছো? সুজিতের বাবা সুফিয়ান কামাল গ্রেফতার। আর কিছু? হুম। সিরাত আবরাজের দিকে তাকালো। আবরাজ খুব স্বাভাবিকভাবে তাকিয়ে। সিরাত চোখের ইশারা করলো কিছু, যা রুশমির চোখের আয়নি। তোমরা কি লুকাচ্ছ? কিছু লুকাবো না রুশমি, তুমি আগে শান্ত হও। এবার রুশমির কণ্ঠ দৃঢ় হলো। কি করে শান্ত হব বলতে পারো? আমার বোন নিখোঁজ, পরিবারটা ভেঙে যাচ্ছে। ওইদিকে সুজিতের বাবা নিজ ছেলেকে হত্যার চেষ্টায় কারাগারে। এসব স্বাভাবিক নয়। আমি বুঝতে পারছি খুব বড় কিছু হয়েছে। তোমরা প্লিজ বলবে আমায়? আনিসুল সাহেবের মাথা নিচু, চোখ তুলে তাকাবার ক্ষমতা তিনি হারিয়েছেন। রুশমির জীবনে একটি আফসোস তৈরি হয়েছে। জীবনে এতগুলো বছর একসাথে থেকেও চিনতে পারেনি বাবা নামক মানুষটিকে। রেবেকা বেগম চুপ। কোনো কালেই ভালো স্বভাবের ছিলেন না আনিসুল সাহেব। তবে রেবেকা বেগম এইটুকু জানতেন স্ত্রী সন্তানদের প্রতি ওনার ভালোবাসা আছে। সেই দিকের পরিপ্রেক্ষিতে স্বামীর একাধিক অন্যায়ের সঙ্গ দিয়েছেন। ওনার ধারণা ছিল স্বামীর ভুলগুলোও সঠিক, তাই হয়তো এত বছর পরও তৈরি হয়নি প্রায়শ্চিত্ত। রুশমি প্রায় ভেঙে পড়েছে। বাবা সম্পর্কে একটি ঘটনা জানা ছিল, তবে সেসব কেবল ভুল ধারণা এমনটাই বোঝানো হয়েছে ওকে। কিন্তু সমস্তটা আজ পরিষ্কার। সত্যি, বহু বছর পূর্বে চাচার সাথে অন্যায় করেছে বাবা। ঘৃণায় তাকাতে পারে না রুশমি, চোখ দিয়ে অগ্নি ঝরে। অভিনয়ের জগৎটা বুঝি এত সুন্দর? অফিসিয়ালি সুজিতের বাবা সুফিয়ান কামাল হলেও প্রকৃতপক্ষে তিনি সুজিতের বাবা নন। ঘটনা বহু বছর পূর্বের। সুজিত তখন সবে কয়েক মাসের। সেই সময়ে মারা যান সুজিতের বাবা পিয়াস রহমান। অনেকটা অদ্ভুতভাবে ঘটে যায় বিষয়টা।
পিয়াস রহমানের বন্ধু ছিলেন সুফিয়ান কামাল। সে সময়ে বন্ধুর স্ত্রী তথা ইরা বেগমের পাশে দাঁড়ান। ইরা বেগমকে শ্বশুরবাড়ি থেকে অত্যাচার করা হচ্ছিল। ভদ্রমহিলা সইতে না পেরে সুফিয়ান কামালের হাতে হাত রাখেন, বিয়ে করেন ওনারা, আর তারপর চলতে থাকে সময়। কিন্তু সুফিয়ান কামালের ভদ্র সুন্দর চেহারার পেছনে লুকিয়েছিল এক ভয়ঙ্কর রূপ। ওনার প্ল্যান ছিল ভিন্ন। পিয়াস রহমানের প্রচুর সম্পত্তি ছিল, যা পাবে সুজিত। তবে সুজিতের সাথে দিনকে দিন মতের অমিল হতে থাকে। তিনি যেভাবে চাইতেন ঠিক তার উল্টো করত সুজিত। এসবে তিনি ভয় পাচ্ছিলেন। সুজিতের 18 না হলে সম্পত্তি নিয়ে কিছু করা যাচ্ছিল না। অনিশ্চয়তায় ভাসছিল দু চোখ। সে সময় সব থেকে বেশি সাপোর্ট দেন বন্ধু আনিসুল সাহেব। পেশায় আইনজীবী হলেও ব্যবসায় ধ্যান জ্ঞান ছিল। আনিসুল সাহেবের ঘটনা জানতে পেরে মাথায় মতলবটা আসে, নিজের শিক্ষার প্রভাব দেখায়। সুজিতের জন্মসনদে বয়স বৃদ্ধি করা হয়, আর তারপর ঘটে ঘটনাটা। সুজিতের সাথে শুধুমাত্র রুবির সম্পর্ক ভালো, হয়তো হৃদয়ে অন্য কিছুর আভাসও ছিল। সেসব খুব বড় হাতিয়ার। রুবি যেহেতু মডেলিং করতে ভালোবাসে, সেহেতু মডেলিং নিয়ে ওকে ফাঁদে ফেলা হয়। মিথ্যে বিজ্ঞাপন দেখিয়ে একটা ডেট দেওয়া হয়। সেই ডেটে আসতে বলা হয় রুবিকে। যেহেতু রুবির এক্সাম সামনে, তাই বাসা থেকে এসব সাই দিচ্ছিল না। সেজন্যই স্কুল থেকে পালিয়ে যায় রুবি, আর সহযোগিতা করে সুজিত। তবে কে জানতো সুজিতের জন্য মরণফাঁদ পাতা ছিল। ওরা বাসের টিকিট নেয় ঠিকই, তবে ওদের যাওয়া হয় না চট্টগ্রাম, আড়ালে নিয়ে যাওয়া হয়। রুবিকে বন্দি করে সুজিতকে বলা হয় পেপারে সাইন করতে। সুফিয়ান কামাল যে সুজিতকে পছন্দ করেন না সেসব জানা ছিল। অনেক কিছু পরিষ্কার আন্দাজেই বলে ফেলে এসব সুফিয়ান কামালের কাজ। পেপারে সাইন করে দিয়ে চেঁচামেচি করে সুজিত, এক পর্যায়ে গালাগাল করে। ফোনের এপাশ থেকে এসব সহ্য হচ্ছিল না সুফিয়ান কামালের। তিনি ক্রোধে ডুবে যান, নির্দেশ করেন সুজিতকে মেরে ফেলার। ছেলেটা প্রায় আধমরা অবস্থাতেই পালিয়ে আসে। বেশি দূর যেতে পারে না, রাস্তার এক পাশে জ্ঞান হারায়, আর সেখান থেকেই উদ্ধার হয় সুজিত। পুরো ঘটনাটা স্মরণ করে রুশ্মির চিত্ত কেঁপে ওঠে। ভেজা নয়নে বলে, আমার বাবা কি এমন ছিল? আনিসুল সাহেব নিশ্চুপ। ওনার বড় মেয়েটা একটু বেশি ভালো প্রকৃতির, নিজের জান দিয়ে অন্যের মান রক্ষা করবে। সময় শেষ। আনিসুল সাহেবকে নিয়ে গেল পুলিশ। রেবেকা বেগম কেঁদে যাচ্ছেন, রুশ্মিও কাঁদছে, অথচ ওর মস্তিষ্ক বলছে কাঁদে না। এমন বিকৃতি মস্তিষ্কের মানুষের জন্য কাঁদতে নেই, কিন্তু মন বলে বাবা তো বাবাই হয়। চোখ দুটো সামনে রাখা। রুশ্মির পাশে বসলো সিরাত, মাথায় হাত বুলিয়ে বলল, রুবিকে দিয়ে আসা হবে। মেয়েটা ভয় পেয়েছে অনেক। ইনফরমেশনের জন্য পুলিশের কাছে রেখেছে। রুবির জবাব নেওয়া হলেই সব ঝামেলা শেষ। সবগুলো কথা শুনল রুশ্মি। এই কয়েকদিন আনিসুল সাহেবের কাছে ছিল রুবি, অথচ ভদ্রলোক কত সুন্দর অভিনয় করে গেলেন। রুশ্মির হৃদয়ে যাতনা। সিরাতের দিকে চোখ তুলে তাকায়। সব কেমন অদ্ভুত, তাই না সিরাত? কেমন? সন্তানের জবানবন্দিতে পিতার জেল। রুশ্মির কণ্ঠে তাচ্ছিল্য। সিরাতের খারাপই লাগলো, তবু চুপ রইল। অনেকটা সময় এভাবে চলে যায়। ফিরে যাওয়ার সময় সিরাত বলে, জানো রশ্মি, যারা দেশকে ভালোবাসে না ওরা মানুষ নয়। রুশ্মি বুঝে না কথাটা। সিরাত ঈষৎ হাসে, ফের বলে, ওরা পাথর, ওরা অমানুষ, ওদের হৃদয় নেই। নিজের সব থেকে কাছের মানুষ, এমনকি নিজেকে গুলি করার মতো সাহস রাখতে হয়। অন্যায়কে যে প্রশ্রয় দেবে সেও পাপী একাংশ। তোমার মা সম্পর্কে কথাটা জানাতে নিষেধ করেছে আবরাজ, তবু বলছি কারণ অর্ধেক সত্য পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জিনিস। তোমার মা এ সকল বিষয় জানতেন এবং সায়ও দিয়েছেন। বিস্মিত হয় রুশ্মি, ওর কথা হারায়। গত কয়েকদিন করা রেবেকা বেগমের চিৎকার, মেয়ের জন্য আত্মনাদগুলো স্মরণে আনতেই রুশ্মির মনে হলো সত্যিই কি এই দুনিয়ার সবটাই অভিনয়? নিঃসঙ্গ এক জীবনে বাস করছেন রেবেকা বেগম। বড় মেয়ে দুটি নয়ন সহ্য করতে পারে না ওনাকে, আর ছোট মেয়ে শোকে মর্মাহত। সবার থেকে গুটিয়ে থাকে, মূলত সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই পাশে। এই সকল বিষয়গুলো অসুস্থ করে দিচ্ছে ওনাকে, মানসিক আর শারীরিক দুভাবেই ভেঙে গিয়েছেন তিনি। রুশ্মি তবু যাচ্ছে না। অবশ্য বুয়াকে দিয়ে খবরাখবর নেই, তবে মায়ের প্রতি যে ঘৃণা তৈরি হয়েছে তা রুশ্মিকে একেবারেই ছিন্ন করে দিয়েছে। কিছুদিন আগেই আরেকটি সত্য আসে চোখের পাতাতে। আবরাজে দাদার গ্রামে সম্পত্তি ছিল অনেকটা, অজ পাড়া হওয়াতে সেই জমির মূল্য খুবই কম। কিছুদিন আগেই সরকার থেকে লোক পাঠানো হয়েছে। এলাকার পাশে ছিল শিল্প কারখানা তৈরি করা হবে, ফলে হু হু করে বাড়বে জমির মূল্য। অর্ধেকটা পাবে আবরাজ, যার মূল্য হতে পারে প্রায় 100 কোটি টাকা।
এই সিংহভাগের লোভে ডুবেছিলেন আনিসুল সাহেব আর রেবেকা বেগম। তাদের পরিকল্পনা ছিল আবরাজের সাথে ঘনিষ্ঠতা গড়ে তোলা আর তারপর ফের সম্পত্তি আত্মসাৎ করা। তবে পরিকল্পনায় একটু পরিবর্তন আসে যখন আবরাজের সাথে দেখা হয়। লম্বাটে, সুন্দর আর সুশ্রী চেহারা দেখে ওনার মনে হয় ছেলেটাকে পরিবারের অংশ করে নিতে। আবরাজের সাথে রুশমির বিয়ে দিয়ে ঘটনাগুলো হতে পারে আরো সুন্দর ও ঝামেলাহীন। আবরাজের বিশাল সম্পত্তিও থাকবে ওনার দখলে। সব মিলিয়ে চমৎকার হবে বিষয়টা। তবে সেসব সফল হলো না আর। গতকনো দিন এসব জেনেছে রুশমি। তবে আনিসুল সাহেবের অভিনয়টা আবরাজের মস্তিষ্কে ছিল বহু পূর্বেই। ও দেখতে চেয়েছিল কত যেতে পারেন তিনি। রুশমির এখন লজ্জা লাগছে ভীষণ। এতদিনে আবরাজের সাথে একটা সুন্দর মোলায়েম সম্পর্ক তৈরি হয়েছিল বলেই ওর ধারণা। অথচ আবরাজ ভেবেছে এসবের সাথে জড়িত রুশমিও। সেই থেকে মেয়েটা উসখুস করছে। সিরাতকে আর্জেন্ট ডেকে পাঠালো। মেয়েটা আসার পর রুশমি বলল, আমি জানতাম না এসব। বিশ্বাস করো সিরাত, আমি আবরাজকে বাবার করা পরিকল্পনার জন্য ভালোবাসিনি। শেষ কথাটা বলে রুশমি বিপদে পড়ে গেল। সিরাত চমৎকার হাসলো, হালকা হাতে গাল ছুঁয়ে দিয়ে বলল, ভালোবাসো? রুশমি, সিরাত, সৌমিত্র, আবরাজ এসেছে অরিতার কবরে। কবরস্থান পরিষ্কার করার লোক থাকলেও নিয়মিত পরিষ্কার করা হয় না। গত কিছুদিনে আবরাজের শ্বাস নেওয়ার সময় অবধি ছিল না। একের পর এক প্রমাণের পেছনে ছুটতে পাগল হয়ে গিয়েছিল ওরা। সৌমিত্র সামান্য উসখুস করছে। মুসলিমদের কবরস্থান এতটা কাছ থেকে দেখা হয়নি ওর। ছেলেটা ভিতরে প্রবেশ করলো না, গেটের কাছে দাঁড়িয়ে রইল। আবরাজ শুরুতেই বোনের কবরে হাত ছোঁয়ায়, ছোট ছোট স্পর্শ রাখে, অনুভব করে ছোট্ট অরিতাকে। চোখ ভিজে না, তবে মনের কোণে আত্মনাদগুলো ঘুরে চলে। সিরাত ফিরে আসে, সৌমিত্রের মাথা নিচু করে রাখা। কি হলো? হুম। খারাপ লাগছে? না, আসলে ভাবছিলাম মানুষের জীবনে কতখানি অদ্ভুত। তোমাকে কেমন করে কি বলবো আমি জানি না, তবে এটা বলতেই হয়, গোয়েন্দা বিভাগটা তোমার জন্য সেরা। হয়তো হয়তো? কেন? যদি আর্মিতে না গিয়ে তুমি গোয়েন্দায় জয়েন করতে সিরাত, তাহলে পরিপূর্ণ হতো আমার জীবন। জবাবে উত্তর পেল না সিরাত। রুশমিও চলে এসেছে, চোখ ফোলা। সিরাত দেখল মেয়েটার বুকের যন্ত্রণা, কোথাও একটা অপ্রাপ্তি। নিজের সমস্ত অনুভূতিকে মাটি চাপা দিয়ে রুশমি আজ কেবল আবরাজের বন্ধু। বোন শব্দটি মেনে নিতে কষ্ট হয় বিদায় মেয়েটি শুধু বন্ধু হয়ে থাকতে চায়। গত কয়েকটা দিন এত বেশি যন্ত্রণায় গত হয়েছে যে রুশমির মনে হয়েছে এই জীবনে পাওয়া না পাওয়া সব সমান। মেয়েটি এখন তুমুল গতিতে পড়াশোনা করছে। রুবি আগের মতো স্বাভাবিক, অথচ বাবা জেলে আর মা মস্তিষ্কের আন্দোলনে। মেয়েটা যেন একটু বেশিই স্বার্থপর। অবশ্য এতে ভুল নেই। এই পৃথিবী জুড়ে এত এত স্বার্থ যে মাঝে মাঝে নিজের জন্য স্বার্থপর তো হওয়াই যায়। সুজিত এখন কিছুটা সুস্থ। ইরা বেগম ইদানিং খুব যন্ত্রণায় থাকেন। ওনার মনে হয়েছে এতগুলো বছর নিজের সুখের কথা ভেবে ছেলেটার সুখ স্যাক্রিফাইস করেছেন। সুজিত অনেকবার চেষ্টা করেছে সুফিয়ান কামালের সেকেন্ড চেহারা উন্মোচন করতে, কিন্তু বারবার ছেলেকে অবিশ্বাস করেছে নীরা। একাকিত্ব ওকে করে তুলেছিল পাথর। তবে রুবির প্রতি একটা সফট কর্নার ছিল, তাই মেয়েটির সাথে মেশার চেষ্টা করত। মেয়েটার সান্নিধ্য ওকে সুখ দিত। তবে রুবির মনে ছিল ভিন্ন আয়োজন। সুজিতের প্রতি ওর নরম আচরণ মায়া কিংবা বন্ধুত্ব থেকে নয়, বরং টাকা আর পাওয়ারের জন্য ছিল। এসব জেনেও মেয়েটির সঙ্গ নিত সুজিত, কিন্তু এখন আর নিবে না। গত কয়েকদিনে রুবি সম্পর্কে একটি উপলব্ধি হয়েছে, মেয়েটা ওর মানসিক শান্তির থেকে দিয়েছে অধিক অবসাদ। সেই অবসাদকে শান্তিতে রূপ দেওয়ার চেষ্টা করত সুজিত। নিজের রুমে ব্যালকনিতে বসে আছে, তখনই ঘরে এলো সৌমিত্র, রুশমি, সিরাত আর আবরাজ। কেমন আছো সুজিত? ভালো আছি আপু। আপনারা দাঁড়িয়ে কেন? বসেন প্লিজ। বসবো নিশ্চয়ই। তার পূর্বে বলো কবে থেকে জয়েন করবে গোয়েন্দায়? সৌমিত্রের প্রশ্ন শুনে হেসে ফেলে সুজিত, একটু এগিয়ে এসে দেয়ালের সাথে ভর দেয়। এই ভাঙাচোরা দেহে গোয়েন্দা হওয়া যায় নাকি? ভাঙাচোরা দেহ অদ্ভুত বললে তো। আমি তো বলবো তোমার মতো শক্তিশালী সুটাম দেহ আর বুদ্ধিমান ব্যক্তি খুব কমই আছে। সৌমিত্রকে ভীষণ পছন্দ সুজিতের। এই তো মাস কয়েক আগের কথা। সৌমিত্রের সাথে পরিচয় হলো এক বিয়ের অনুষ্ঠানে। কনের গলা থেকে গহনা চুরি হয়েছিল। কয়েক ঘন্টার মধ্যেই গহনা উদ্ধার করে দেয় সৌমিত্র। সব থেকে মজার ঘটনা হলো কনের গহনা কনে নিজেই চুরি করেছিল। অন্য একজনের সাথে সম্পর্ক ছিল কনের। সে চায়নি বিয়েটা হোক। পালিয়ে যে যাবে সেই টাকাও নেই। তাই এত তামাশা। শেষমেশ সব রহস্যের উদ্ঘাটন হয়। ছেলেটার প্রতি আগ্রহ হয়।
তারপর অল্প বিস্তর যোগাযোগ, একটা ভালো বন্ধুত্ব গড়ে উঠে অসম বয়সে দুটি মানুষের মাঝে। সুজিত বলেছিল তার বাবা নাকি ভালো নয়, কিছু প্রমাণও দেখিয়েছিল, আর তারপরেই ঘটে ঘটনাটা। সৌমিত্র যখন হসপিটালের বেডে সুজিতকে দেখতে পায় তখনই আঁচ করে ফেলে কার কাজ। সেই ধারণা আর পূর্বের কিছু প্রমাণ মিলিয়েই গড়ে তুলে বেশ শক্তপোক্ত অভিযোগ। ধীরে ধীরে সমস্তটা উন্মোচিত হয়। পুরো ঘটনাটা স্মরণ করে দীর্ঘশ্বাস ফেলল সৌমিত্র। সুজিতের শরীর বিশেষ ভালো নেই, ছোট ভাইয়ের নেই স্নেহ করে। ছেলেটার সহ্য ক্ষমতা অনেক দৃঢ়, তা না হলে এত ব্যান্ডেজ নিয়ে হাঁটাচলা তো বহুদূর কথা অবধি বলা মুশকিল। সুজিতের বাসা থেকে বের হয়ে সৌমিত্র বলল, কিছু মাসের জন্য ইন্ডিয়া যাচ্ছি। নিজের খেয়াল রাখবে সিরাত, তুমি নিজের ব্যাপারে বড্ড নির্বোধ। চোখ হাসে সিরাতের। সৌমিত্র বরাবরই তাকে নির্বোধ বলে থাকে। সৌমিত্রের ধারণা নিজের প্রতি ভ্রুক্ষেপ নেই মেয়েটির। তাছাড়া রোগা পাতলা দেহ, নিজের প্রতি যত্নশীল হলে নিশ্চয়ই স্বাস্থ্যের উন্নতি হতো। সৌমিত্র চলে যায়। আবরাজের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে রুশ্মি। সেসব খেয়াল করলেও তোয়াক্কা দিচ্ছে না ছেলেটা। রুশ্মির অনুভূতি সম্পর্কে অবগত আবরাজ। শুরুর দিকে আবরাজের মনে হয়েছিল রুশ্মিও বুঝি এসবের সাথে জড়িয়ে, কিন্তু রুশ্মির দু চোখে কিছু একটা ছিল যা আবরাজকে বারবার ভুল প্রমাণ করতে চাইতো। মনের সাথে দ্বন্দ্ব করে যখন একদমই হাঁপিয়ে এলো তখন সিরাত আশ্বস্ত করলো, বলল একটি কাটা যুক্ত গাছের সব থেকে সুন্দর ফুল রুশ্মি, ভরসা করা যায় চোখ বুঝে, পাপী নয় বরং পুণ্য। সময়ের সাথে সাথে আবরাজ নিজেও সেটা উপলব্ধি করেছে। সব মিলিয়ে ঘটনাগুলো ওর হৃদয়ে বিষাদ তৈরি করলো। এই যে রুশ্মি ওকে পছন্দ করে, এসব মানতে বেশ কষ্ট হয়। মেয়েটি ওর নিজের আপন বোন না হলেও তো বোন হয়। এর বাইরে অন্য কোনো নজরে দেখা আদৌ কি সম্ভব? 1 মাস পরের ঘটনা। রুবি রুশ্মি বাগানে বসে। ছোট বাগানটায় কিছু ফুল ফুটেছে, তার মধ্যে সব থেকে সুন্দর ও আকর্ষণীয় বেলি ফুল। ফুলের গন্ধে ম ম করছে চারপাশ। রুবি প্রথমে দেখলো আবরাজকে। হাই ভাইয়া, কি করছো রুবি? আমি তো ম্যাগাজিন দেখছিলাম। দেখো কি দারুণ একটা কন্টেস্ট হচ্ছে। ম্যাগাজিন আর রুবির আগ্রহ দেখে আবরাজ শুধায়, তুমি কি অংশগ্রহণ করবে? আমি তো চাই, কিন্তু গার্ডিয়ান লাগবে। আপুর 18 বছর হয়নি, আর মা এখন তো। আমি গার্ডিয়ান হলে তোমার সমস্যা নেই তো? চকচক করে উঠল রুবির দুটি চোখ। রুশ্মি ততক্ষণে কাছে চলে এসেছে। আজকাল আসো না যে। এই তো আসলাম। যাক, তবে মনে এলো আমাদের। তোমাদের সব সময় স্মরণে রাখি আমি, কিন্তু এটাও সত্য সময়ের সাথে সাথে শারীরিক দূরত্বের সৃষ্টি হয়েছে। তাই বলে এমন নয় তোমাদের ভুলে বসেছি, মানসিক দূরত্ব তৈরি হয়নি কখনোই। দীর্ঘশ্বাস গোপন করে রুশ্মি। রুবি ঘরে গিয়ে কফি নিয়ে এলো। খেয়ে বলো কেমন হয়েছে, আমি বানিয়েছি। কফির স্বাদ খুব ভালো না হলেও মোটামুটি ভালো, তবু কিছুটা বাড়িয়ে বলল আবরাজ। রুবি বেশ খুশি। বস্তুত কিছু মাসে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। রুশ্মি সব দিক সামাল দিচ্ছে, আর রেবেকা ঘরবন্দি। নির্জনতায় থেকে বাকশক্তি হারিয়েছেন। কষ্টে কেবল দু চোখ বেয়ে নামে নোনা জলের ফোয়ারা। একটা অন্যায়ের কারণে ধ্বংসপ্রাপ্ত পরিবারটা। এখন সবাই ব্যস্ত যে যার স্বার্থ উদ্ধারে। রেবেকা বেগমের দুটি চোখ স্থির, প্রাণহীন দুটি নয়নের সামনে এসে দাঁড়িয়েছে আবরাজ। তিনি খেয়াল করেননি। আবরাজ এবার পায়ের কাছে বসলো। এটা সত্য, রেবেকার কোলে কোলে বড় হয়েছে আবরাজ। রুশ্মি হওয়ার আগ অব্দি নিজের সন্তানের মতোই বড় করেছে। রুশ্মি যখন হলো তখন ওদের পরিবারটা ছিল ভীষণ সুন্দর। যৌথ পরিবারে থাকা সংসারটা হুট করেই বদলে গেল, ভেঙে চুরে গেল সম্পর্কগুলো। চারপাশে এত এত অভিনয়ের ইমারত যে আজকাল আবরাজ ভয়ে থাকে, কখন কে আবার ভেঙে দেয়। চাচি শুনতে পারছেন আমার কথা? রেবেকা শুনেনি কথাটা। রুশ্মি পাশে এসে দাঁড়িয়েছে। কার ডাকে সাড়া দেয় না। চিকিৎসা করাতে চাই, কি বলো? সম্মতি জানাই রুশ্মি। সেদিনই রেবেকাকে হসপিটালে নেওয়া হয়। ডাক্তার জানায় মানসিক অবসাদ কাটাতে পারেনি রেবেকা। ধীরে ধীরে এর প্রভাব খারাপ হতে পারে, এমনকি কোমায় চলে যাওয়ার সম্ভাবনাও আছে। এখন থেকেই চিকিৎসার হাসিখুশি রাখার চেষ্টা করতে হবে। বেঁচে থাকার জন্য যে মনোবল প্রয়োজন তার কদাচিৎই আছে রেবেকার মাঝে। এসব শুনে ভেঙে পড়ে রুশ্মি। হাজার হোক মা তো। আবরাজ খোঁজ লাগিয়ে রেবেকার চিকিৎসা করায়। ডাক্তার পরামর্শ দেয় এই ইটবালি শহর ছেড়ে একটু সবুজের মাঝে সময় কাটাতে। রুশ্মি সিদ্ধান্ত নেয় গ্রামে তার মামাবাড়ি যাবে। যদিও বা মামাবাড়ির অর্থনৈতিক অবস্থা ভালো নয়, তবে থাকতে অসুবিধা হবে না। খাওয়া সহ অন্যান্য প্রয়োজনীয় খরচ দিলেই হবে। কিন্তু বেঁকে বসে রুবি। কিছুদিন হলো ফ্যাশনের ক্লাসে আসা যাওয়া করছে। অডিশন হলো গত সপ্তাহে, বেশ ভালো চলছে সব।
কিছুদিন পরই চ্যানেলের প্রোগ্রাম, এসব ফেলে সে যেতে চায় না। রুশ্মি খুব রেগে গিয়েছিল, বেশ কথাও শুনে। রুবির হৃদয়ে যে স্বার্থপরতার বীজ বপন হয়েছে তা ভবিষ্যতের জন্য সুখময় নয়। কিন্তু একটা পরিবারে বাবা মাই যখন অন্যায়কারী, তখন সন্তান যদি খারাপ হয়েই যায়, এতে সন্তানকে কি দোষ দেওয়া চলে? সে কারণেই হয়তো রুশ্মিকে দমে যেতে হলো। সিরাত এই বিষয়ে সাহায্য করলো। চেনা জানা এক মহিলা হোস্টেলে থাকার ব্যবস্থা করা হলো রুবির। এসব নিয়ে রুবি ভাবছে না আপাতত, ওর শুধু স্বপ্নের ডানা ছুঁতে পারলেই হলো। রুশ্মি আর রেবেকা বেগমকে ট্রেনে উঠানোর সময় এসব জ্বালা করছিল আবরাজের হৃদয়। হঠাৎই রুশ্মির জন্য ভীষণ মায়া হতে লাগলো। মেয়েটির কোমল দুটি গাল লাল হয়ে উঠেছে, ফর্সা মুখে নির্ঘুম রাতের চিহ্ন, দুটি চোখ ব্যাকুল। এসব যেন আবরাজের বুকে সূচের মতো বিঁধে। রুশ্মিও তাকিয়ে, ছলছল দুটি নয়ন। আবরাজের দুটি হাত মুঠোবন্দি করে ঠোঁট ছোঁয়ায়। আবরাজ নিরুত্তর। রুশ্মির হৃদয় ভাঙে, অনেকটা দ্রুত গত হয় সময়। যাওয়ার সময় রুশ্মি বলে, আমার এই জন্মে সকল সুখ বৃথা হয়ে গেল তোমাকে না পাওয়ায়। যদি ফির জন্ম হয় তাহলে চাইব তোমার হাতে হাত রেখে যেন হয় আমার শেষ পথ চলা। অরির কবরের পাশে থাকা গাছটা প্রায় শুকিয়ে এসেছে। আবরাজের হৃদয় ধক করে ওঠে। আজকাল ব্যস্ততায় আসা হয় না, যত্ন নেওয়া হয় না গাছগুলোর, নিয়ম করে অরিকে মনেও করা হয় না, চোখের জলও ফেলা হয় না। তবে মাঝে মাঝে বুকের একাংশ ছেদ করে ওঠে। কিছুদিন পূর্বেই একটি অনন্য কাজ করেছে আবরাজ। পৈতৃক সম্পত্তির প্রায় সবটাই দান করে দিয়েছে এতিমখানায়, যেখানে ছোট ছোট শিশুদের অবস্থান। বাবা মাহিনা বাচ্চাগুলোর ভবিষ্যৎ তৈরি হবে সেই টাকায়। পড়াশোনা করবে আর ভালো পুষ্টিকর খাবারও পাবে। প্রায় অর্ধশতাধিক শিশুর জন্য বিপুল পরিমাণে অর্থ বরাদ্দ। 18 বছর অবধি সকল দেখাশোনা করা হবে। একটি সুন্দর ভবিষ্যৎ হবে। আবরাজ কিংবা অরির মতো কষ্টে দিন যাবে না মা বাবাহীন বাচ্চাগুলোর। ছেলেটা একটু অদ্ভুত প্রকৃতির। এই যে 1 কোটি কোটি টাকার সম্পত্তি দান করলো, অথচ একটা প্রেস মিটিং তো বহুদূর কাউকেই জানতে দিল না। অনেকটা নীরবে রইল ঘটনাটা। কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ রইল বিষয়টা। আবরাজের এই মহৎ দান সত্যিই প্রশংসনীয়। তবে আবরাজের ধারণা, এসব তো ওর বাবা দাদার অর্জন, তাদের সম্পদ। এসব অর্জনে তো ওর এক বিন্দু ঘাম ঝরেনি, তাহলে ক্রেডিট কেন যাবে ওর নামে? সিরাত কারো সাথে ফোনে কথা বলছিল। আবরাজকে ব্যতিব্যস্ত আর ভগ্ন দেখে ছুটে এলো। কি হয়েছে, এমন দেখাচ্ছে কেন তোমায়? গাছটা মরে গেছে, দেখো কি হয়ে গেল। আমার বোনটা নিশ্চয়ই ভালো নেই, ভাইয়ের সাথে রাগ করেছে। সিরাত তাকায় তৎক্ষণাৎ, অর্ধমৃত প্রায়। মেয়েটির হৃদয়ে নাড়া দিল। আবরাজ ফের গাছের গোড়া খুঁড়ে, তারপর কিছু সার আর পানি দেয়। সিরাত উদ্ভুতভাবে দেখল সবটা। হঠাৎই এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করে মেয়েটি। গাছের মতো প্রতিটা সম্পর্কেরও যত্নের প্রয়োজন, নতুবা সম্পর্কগুলো মরে যায় গাছের মতো। প্রায় ঘন্টা খানেক পরে অরির কবরের চাষবাস পরিষ্কার করলো আবরাজ। গাছগুলোতে তরতাজা দেখার জন্য দু চোখে আকাশসম ব্যাকুলতা। বালুতে ভরে গেছে শরীর। সিরাত এগিয়ে এসে মুছে দিল কপালের ডান পাশ। ঘেমে গেছো, পরিশ্রান্ত লাগছে, আসো একটু বিশ্রাম করবে। বিশ্রাম আর পরিশ্রান্ত এসব তো অনেক রেয়ার জিনিস সিরাত। আমার জীবনে পরিশ্রান্ত বিশ্রাম এসব মূল্যবান শব্দ নেই। সঙ্গে সঙ্গে জবাব করলো সিরাত। এটা ভুল, প্রতিটা মানুষই পরিশ্রান্ত হয়, তাকে বিশ্রাম নিতে হয়, নতুবা জীবনের শুরুতেই হেরে যেতে হয়। মৌন রইল আবরাজ। সিরাত খাবার এনেছে, ব্যাগ থেকে একে একে সব নামিয়ে রাখলো। আবরাজের চোখগুলো এখনো অরির কবরে। মেয়েটা শুয়ে আছে ওইটুকু ঘরে। কতগুলো দিন হলো একাকী জীবনের। আচ্ছা, অরির কি মনে আছে ভাইয়ের কথা? এই যে অরির জন্য আবরাজের এত কষ্ট হয়, অরিরও কি কষ্ট হয় ভাইয়ের জন্য? কি হলো, খাচ্ছ না কেন? এই তো খাবো। বিরিয়ানির প্যাকেট খুলতেই আবরাজের চোখ ভিজে ওঠে। সিরাত বুঝতে পারে, বিষয়টাকে মসৃণ করতে বলে, জানো তো, আমার মা বলতো পৃথিবীর সমস্ত সুখ হার মেনে যাবে জান্নাতের একটি আলোতেই। তাহলে ভেবে দেখো অরি কতটা আনন্দে। আবরাজ তাকিয়ে রইল কেবল। সিরাত আরও কিছু বলল, ছেলেটার মাঝে তেমন প্রতিক্রিয়া নেই। সিরাত হতাশ হলো, আবরাজের হাতে হাত রাখলো। এক ভরসা আর স্বস্তির হাত। সেনাবাহিনীতে জয়েন করার জন্য বেশ কিছু টাকা প্রয়োজন। আবরাজের কাছে তেমন কোনো টাকা পয়সা নেই, সবটাই দান করেছে এতিমখানায়। এই মুহূর্তে কি করা উচিত ঠিক মাথায় আসছে না। এদিকে শপথ নিয়েছে নিজের দেশকে ভালোবেসে গ্রহণ করবে, দেশের পথে উৎসর্গ করবে নিজের জীবন।
নিজ শপথ থেকে সরে আসতে চাচ্ছে না ছেলেটা। এতে করে নিজের ব্যক্তিত্বকে অপমান করা হবে। ছেলেটির মাথায় চট করেই বুদ্ধি এলো। বাড়িটা পুড়ে গেছে, তবে জমিতে রয়েছে। শহরের বাসা ছিল, সামান্য জায়গা হলেও বিক্রি করলে বেশ অনেক টাকা পাওয়া যাবে। ছেলেটি মনে মনে ঠিক করলো জমিটা বিক্রি করবে। পরদিনই লোক লাগিয়ে দেয়। প্রচণ্ড খিদে পেয়েছে, হাতে অবশিষ্ট রয়েছে সামান্য কিছু অর্থ। যতদিন না জায়গাটা বিক্রি হয় ততদিন অবধি বেশ হিসেব করে চলতে হবে। রোজ ভাত খেলেও আজ ভাত খেলো না, বরং দোকান থেকে শুকনো রুটি কলা কিনে লাঞ্চ সেরে নিল। এতে করে 30 টাকা বেঁচে গেল, যা দিয়ে আরেক বেলার খাবার হয়ে যাবে। হেঁটে হেঁটেই মাঠে আসে ছেলেটি। সেখানে আগে থেকেই অবস্থান করছিল সিরাত। আবরাজকে দেখে বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়। মেয়েটার করুণ অবস্থা, 5 ফুট 6 বা তার কাছাকাছি হাইটে সেনাবাহিনীতে বিনা সংকোচে চান্স পেয়ে যাবে মেয়েটি। অবশ্য আবরাজ নিজেও অত্যাধিক লম্বা, তাই চান্স পেতে কোনো রকম অসুবিধা হবে না। তবে বডি স্ট্রাকচার নিয়ে হরেক রকমের ঝামেলা, নানা রকমের ফিটনেস রাখতে হয়। হাঁটতে হাঁটতে সিরাত বলল, কি ভাবছো তুমি? ভাবলাম ফিটনেসের দিকে নজর রাখতে হবে। অবশ্যই রাখতে হবে। শোনো, নিজেকে এমনভাবে গড়তে হবে যাতে করে প্রথম ধাপেই টিকে যাও। যে জীবনে একবার হেরে যায় তার উঠে আসতে অনেক সময় লাগে। হ্যাঁ, একটা কথা বলবো? নিশ্চয়ই। ছেলেটার হাত ধরে সিরাত। অবাক হলো না আবরাজ। মেয়েটা একটু গায়ে পড়াই বটে, তবে প্রচণ্ড রকমের ভালো মানুষ। আবরাজ বলল, কি হলো, বললে না কি বলবে? তুমি টাকার টেনশন করছো তাই না? প্লিজ আমার থেকে এই সামান্য উপহার গ্রহণ করো। ধন্যবাদ সিরাত, তবে আমি এই টাকা গ্রহণ করতে পারবো না। আমার বাবার রেখে যাওয়া সম্পদটা এখনো রয়েছে, সেটা যতদিন অবধি আছে আমি সাহায্য নিতে পারবো না। না হয় উপর থেকে বাবা কষ্ট পাবেন। ফুঁস করে দম ফেলল মেয়েটি। কতবার এই কথাটা বোঝানো হয়েছে জানা নেই ওর, তবে আবরাজের আত্মসম্মানবোধ এত বেশি যে একটা কানাকড়িও নিবে না। এই নীতি বদলানোর সাধ্য কারণেই দুজনে কিছু শরীরচর্চা করতে লাগলো। শরীর ফিট রাখার জন্য এই সাধারণ শরীরচর্চাগুলো জরুরি। জগিং শেষে একটা বেঞ্চে এসে বসলো দুজনেই। একটা জুসের বোতল এগিয়ে দিল সিরাত। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আবরাজ। নাকি সুরে মেয়েটা বলল, প্লিজ এটাকে অন্তত নাকচ করো না। এটা জুস মাত্র, টাকার পাহাড় না। এসে ফেলল ছেলেটা। মেয়েটার হাত থেকে বোতল নিয়ে জুস পান করলো। এই পৃথিবীতে একজন বন্ধু পেল বটে, যে সমস্ত কিছু জেনেও নির্দ্বিধায় ওর সঙ্গে হাতে হাত রেখে এগোচ্ছে। সত্যি বলতে কে আপন আর কেই বা পর তা বোঝা মুশকিল। না হলে সামান্য কারণে রাই চলে গেল ওর থেকে। 2 মাস পেরোলেও বাড়িটা বিক্রি করতে পারলো না আবরাজ। আবার পুরনো সেই জবটা নিয়েছে। মাঝে কয়েক মাস মন মানসিকতা ঠিক ছিল না, সে কারণেই জবটা ছেড়ে দিয়েছিল। ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। বিসিএস করলে সেনাবাহিনীর বড় পদে চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে। সিরাত নিজেও বিসিএস করবে বলে ঠিক করেছে। তবে কুমিল্লা থেকে ঢাকায় এসে পড়াশোনা করবে বলে স্থির করে মেয়েটি। কষ্টের কথা মাথায় নেই, শুধু নিজ লক্ষ্যকে পূরণ করার চেষ্টা। মেয়েটা বড় ভালো আর উঁচু মনের, এই নিয়ে দ্বিধা নেই। আবরাজের সাথে ছায়া হয়ে রয়েছে। এই ব্যস্ত দুনিয়ায় স্বস্তিময় একটি নাম সিরাত। অন্তত আবরাজের কাছে তেমনই লাগে। কিছু কাগজপত্রের জন্য কলেজে এসেছে ছেলেটা, তখনই দেখা হয় রায়ের সাথে। মেয়েটা বেশ অনেকখানি শুকিয়ে গেছে, মুখের সেই মাধুর্যতা নেই, কেমন যেন লাগছে দেখতে। হতাশাগ্রস্ত হয়ে অন্যদিকে ফিরে হাঁটা লাগায় আবরাজ। ঝড়ের বেগে এসে প্রতিমধ্যে বাধা দিল রায়। ঠোঁটের কোণে সামান্য হাসির রেখা। আবরাজের দিকে তাকিয়ে বলল, কেমন আছো তুমি? ভালো। আমাকে জিজ্ঞাসা করবে না? জিজ্ঞাসা করার কি আছে, নিশ্চয়ই ভালোই আছে। মেয়েটা সামান্য হাসলো, চোখে মুখে দুঃখের ছাপ। তবে কেন যেন মেয়েটিকে প্রশ্ন করতে ইচ্ছে হয় না। আগাতে চাইলেই হাতটা ধরে ফেলল রায়। চোখ দুটোই রাজ্যের ক্লান্তি। আমাকে মাফ করে দিও আবরাজ, আমি আসলেই ভুল করেছি, খুব বড় ভুল। মাপ চাওয়ার কিছু নেই রাই, তোমার মনে হয়েছিল আমি উপযুক্ত নই তাই চলে গেছো। ইটস ওকে। মেয়েটা ঢুকরে কেঁদে উঠে। রন্ধনরত মুখে লাল দাগের ছোপ। মায়া হয় খুব, তাই হালকা হাতে মেয়েটির মাথায় হাত বুলায় আবরাজ। কাঁদছো কেন? নাক টেনে তাকাই রায়। চোখে মুখে বিদ্রুপের হাসি, তবে সে বিদ্রুপ নিজের জন্য। আমি ভুল করেছিলাম আবরাজ, রকি আমাকে ঠকিয়েছে, অন্য মেয়েকে বিয়ে করবে এখন। কেঁদো না, আরো ভালো কাউকে পাবে তুমি। ভালো কাউকে পাবো? হাসালে আমায়, আমি তো এখন প্রেগনেন্ট। শেষোক্ত কথাই মাথাটা চক্কর দিয়ে উঠল ছেলেটার।
এর মানে রাই ছেলেটার সাথে ঘনিষ্ঠভাবে জড়িয়ে গেছে।